নুসরাতকে পুড়িয়ে মারার আগেই তাকে মানসিকভাবে হত্যা করে অধ্যক্ষ সিরাজ, দাবি পরিবারের। ব্যবস্থাপনা কমিটির সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত দল। সচেতনতা না থাকার কারণেই বারবার ঘটছে বড় দুর্ঘটনা। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় প্রধানমন্ত্রী বললেন, সতর্ক থাকলেই সম্ভব দুর্যোগ মোকাবিলা। মিয়ানমার সীমান্তে তমব্রু খালে পিলার ও স্লুইস গেট নির্মাণ হলে তলিয়ে যাবে ঘুম ঘুম। দাবি স্থানীয়দের। বিজিপি বৈঠকে পানির গতিপথ স্বাভাবিক রাখার সিদ্ধান্ত। চাঁদা না দেয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে অপহরণের শিকার মেধাবী এমদাদুল। কর্তৃপক্ষ আমলে না নেয় উচ্চ আদালতে নিয়োগ কার্যক্রম স্থগিত। এবং শেষ মুহূর্তে আমের পরিচর্যায় ব্যস্ত নওগাঁর বরেন্দ্র এলাকার বাগান মালিকরা। গতবারের চেয়ে দ্বিগুণ ফলনের আশা, দরদাম শুরু করেছেন ব্যবসায়ীরা। বাংলা সময়ের সঙ্গে আছে আমি শিরিন আক্তার এবং আমি কামরুজ্জামান মামুন। ফেনী সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার আগেই তাকে মানসিকভাবে মেরে ফেলা হয়েছিল। শুধু তাই নয়, গত ২৭ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে যৌন নিপীড়নের বিচার চাইতে গিয়ে মানসিক নির্যাতনের শিকার হয় নুসরাতের পরিবার ও সহপাঠীরা। সংশ্লিষ্টরা বলছেন, সে সময়ের থানার ওসি মজ্জেম হোসেন শুধু নুসরাতই নয়, তার দুই বান্ধবীরও ভিডিও বক্তব্য ধারণে বাধ্য করেন। পরিবারের দাবি, পুলিশ দোষীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিলে নুসরাতের এমন বেদনাদায়ক বিদায় হতো না। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। গত ২৭ মার্চ সকালে নুসরাত ক্লাসে বসে সহপাঠীদের সাথে গল্প করছিল। এই সময় মাদ্রাসার পিয়ন নুরুল আমিন এসে অধ্যক্ষ ডাকছে বলে নুসরাতকে জানায়। নুসরাত তার দুই বান্ধবীকে নিয়ে অধ্যক্ষের কক্ষে যায়। অধ্যক্ষ সিরাজ বান্ধবীদের কক্ষের বাইরে বের করে দেয়। বন্ধ কক্ষে আটকানোর ১০ মিনিট পর কাঁদতে কাঁদতে বের হয়ে বাড়ি চলে যায় নুসরাত। বিষয়টি তার মা জানার পর স্থানীয় কাউন্সিলর ইয়াসিন ও ছেলে রায়হানকে নিয়ে অধ্যক্ষের কক্ষে যান। এই সময় অধ্যক্ষ সিরাজ তাকে গালমন্দ করে নুসরাতের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন। বাদ অনুবাদের এক পর্যায়ে অধ্যক্ষ মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি রুহুল আমিনকে ফোন করলে তিনি পুলিশ নিয়ে আসেন। পরিবার ও সহপাঠীদের দাবি, অধ্যক্ষ রুহুল আমিন তাদেরকেও মানসিকভাবে নির্যাতন করেছে। আমরা তো জানি ওনার স্বভাব চরিত্র আগ থেকে অনেক আগ থেকে খারাপ। তো আমরা ওর সাথে গেছিলাম, ও অফিসের ভিতরে গেছে, প্রায় ১০ মিনিটের মতো ছিল। ১০ মিনিট পরে ও খুব কান্না করে বেরিয়ে গেছে। প্রিন্সিপালের রুমে আমাদেরকে সাক্ষী নেওয়ার জন্য যখন ডাকছে তখন আমরা গেছি। তখন রুহুল আমিন বলতেছে যে এটা তো নাটক আগেরটাই, ঠিক তো এটি সবকিছু সাজানো। তখন রুহুল আমিন বলতেছে যে থানা নিয়ে যাওয়ার কি দরকার, আমরা এখানে তো এটা বসে শেষ করতে পারি। মাদ্রাসার প্রিন্সিপাল SM সিরাজউদ্দৌলা যখন এভাবে আমার আম্মুর সাথে ছোট ভাইয়ের সাথে যেসব গালিগালাজগুলো করছিল, তখন মাদ্রাসার গভর্নিং বোর্ডের সহসভাপতি উপস্থিত ছিলেন। উনি থাকা অবস্থায় কিভাবে এই ধরনের বিহেভ করতে পারে? এদিকে নুসরাতের ছোট ভাইয়ের দাবি, ব্যবস্থাপনা কমিটি বিচারের দ্রুত পদক্ষেপ নিলে তার বোনের এমন মর্মান্তিক মৃত্যু হতো না। তাৎক্ষণিক যদি মাদ্রাসার গভর্নিং বোর্ডের সহসভাপতি রুহুল আমিন ভাই যদি প্রিন্সিপাল SM সিরাজউদ্দৌলাকে সাপোর্ট যদি না করতো, তাহলে আমরা আমার বোনকে আজকে নিষ্পাপ বোনকে আজকে এভাবে ফান্দিতে হতো না। ওই দিন দুপুরে নুসরাত, তার মা ও দুই সহপাঠীকে থানা ডেকে নিয়ে যান সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন। কাপড় ছাড়ো, মুখে তো একদম কাপড় ছেড়ে দাও। এই সময় নুসরাত ও তার দুই সহপাঠী অস্বীকৃতি জানালেও নেকাব খুলে তাদের ভিডিওতে বক্তব্য ধারণে বাধ্য করেন ওসি। এই যে আমি রেকর্ড করছি, এটা কেউ জানবেও না, এটা আমার কাছেই থাকবে। থানা যাওয়ার পর নুসরাত ওখানে ভিডিও করতে কানাকাটি করে বলছে সবগুলো। আরেকজনের ভিডিও করছে, ওসি সাহেব ওকেও মুখ খোলার জন্য বলছে। তখন ও মুখ খুলছে, মুখ খুলে সবটা বলছে। আমাকে ডাকার পর যে বলতেছে যে আম্মু মুখ খোলা, আমি বলতেছি যে না আঙ্কেল, এটা এখানে মুখ খোলা যায়, আমি মুখ খুলবো না। ওই দিনের নুসরাতের মায়ের দায়ের করা মামলায় অধ্যক্ষ সিরাজকে গ্রেফতার করা হয়। আর ৬ এপ্রিল নুসরাতের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। দীর্ঘ ৫ দিন বাঁচার জন্য লড়াই করে ঢাকা মেডিকেল কলেজে মারা যায় প্রতিবাদের প্রতীক নুসরাত। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। নুসরাত হত্যাকাণ্ডে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনের সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে। তার বিরুদ্ধে হত্যায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন PBI মহাপরিচালক বনোজ কুমার মজুমদার।
দ্রুত এবং যৌক্তিক সময়ের মধ্যে মামলার চার্জশিট দেওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি। এদিকে নুসরাত হত্যা মামলার আসামি সহপাঠী শামীমকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। হত্যায় জড়িতদের শাস্তি দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ অব্যাহত আছে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত রাফি হত্যার পর থেকে বারবারই সামনে এসেছে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং মাদ্রাসার পরিচালনা পর্ষদের সহসভাপতি রুহুল আমিনের নাম। নুসরাতের শরীরে আগুন দেওয়ার ঘটনাকে আত্মহত্যা বলে প্রচার করতে স্থানীয় সাংবাদিকদের প্রলোভন দেখানো, নুসরাতের পক্ষে মানববন্ধন করতে চাইলে তাতে বাধা দেয়া সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। পিবিআই সূত্র বলছে, এখন পর্যন্ত 164 ধারায় জবানবন্দি দেয়া একাধিক আসামির বক্তব্যে রুহুল আমিনের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। পিবিআই প্রধান বলছেন, সব তথ্য বিশ্লেষণ করে তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এখন পর্যন্ত তার নাম যেটুকু পেয়েছি সেটুকে আমরা এখন পর্যন্ত আমরা অ্যানালাইসিস করতে, যদি তার সম্পৃক্ততা আমাদের কাছে সেরকম থাকে আমরা অবশ্যই তাকে এই মামলায় আমরা চালান দিব। এই মামলায় যে 6 সন্দেহভাজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দেওয়া হয়েছিল তার মধ্যে 3 জন গ্রেফতার হয়েছে। এছাড়া ইফতেখার রানা, মহিউদ্দিন শাকিল সহ আরও একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি। তো আমরা যে পয়েন্টে টার্গেট করছি সেটি সফল হয়েছে এবং প্রথম দিকে তারা ধরার পরও মুখ খোলে নেয়, ফলে আমরা টরিড হয়ে গেছিলাম। পরে আমাদের সারা দেশ থেকে জিজ্ঞাসাবাদের টিম নিয়ে এসে যখন জিজ্ঞাসাবাদের ব্রেকডাউন করে তখন আমরা বিষয়টি মোটামুটি হয়। এদিকে বুধবার পুরান ঢাকা থেকে গ্রেফতার শামীমকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শরীফ নামে আরও এক আসামি। এই প্রেক্ষাপটে দ্রুত চার্জশিট দেওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি। চার্জশিট দিলেই যে বিচার কার্য শুরু হবে সেটি না, আদালত যদি ডকেটটিতে সন্তুষ্ট হয় তাহলেই তারা ডকেটটি অ্যাকসেপ্ট করবেন, নাহলে আবার ফার্দার ইনভেস্টিগেশনের জন্য পাঠায় দিতে। চার্জশিটটি যাতে আবার ফার্দার ইনভেস্টিগেশনের জন্য না আসে, তাহলে আবার যেন দ্রুত করতে গিয়ে আবার যেন কালক্ষেপে না হয়। সুতরাং আমরা সর্বোচ্চ দ্রুত দেওয়ার চেষ্টা করব। আমরা দ্রুত সময়টাকে বলছি একটা যৌক্তিক সময়। অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ, বিচারের আওতায় নিয়ে আসা হোক ধর্ষক ও হত্যাকারীদের। হাতে হাত রেখে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে নুসরাত হত্যার বিচার দাবি করেন রাজধানীর নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন শিক্ষক ও অভিভাবকরাও। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে নুসরাত হত্যাকাণ্ডে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির কয়েকজন জড়িত ছিলেন বলে জানিয়েছেন পুলিশের তদন্ত কমিটির প্রধান ডিআইজি এস.এম. রুহুল আমিন। 2 দিন মাঠ পর্যায়ে তদন্তের পর বিকেলে সাংবাদিকদের তিনি আরও জানান, অভিযুক্ত অধ্যক্ষের অতীত ইতিহাস খারাপ থাকলেও তার বিরুদ্ধে ব্যবস্থাপনা কমিটি যথাযথ ব্যবস্থা না নেয় নুসরাত হত্যার ঘটনা ঘটেছে। তার ভিতর গভর্নিং বডির সদস্য আছে, কাউন্সিলর এবং গভর্নিং বডির সদস্য এরকম আছে। কাজেই যাদের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে যেই হন তিনি, এবং এটা অব্যাহত থাকবে আমি এটা নিশ্চিত বলতে পারি। ওনার ত্রুটি বিচ্যুতি কিছু ছিল বলেই প্রতীয়মান হচ্ছে। আমাদের অনুসন্ধান শেষে ওনার ত্রুটি বিচ্যুতি যা কিছু পাওয়া যাবে সবকিছুই আমাদের আওতায় আসবে। এদিকে নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন সর্বস্তরের মানুষ। সকালে গাইবান্ধা শহরের 1 নম্বর ট্রাফিক মোড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে ন্যাশনাল ক্লিয়ারেন্স টাস্ক ফোর্স। এতে শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নের প্রতিবাদ জানান তারা। সকালে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করে প্রগতিশীল শিক্ষক ফোরাম। দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। একই দাবিতে মুখে কালো কাপড় বেঁধে বরগুনায় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানান তারা। দুর্যোগ দুর্ঘটনায় মানুষের সচেতনতা জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সচেতনতা না থাকার কারণেই বারবার অগ্নিকাণ্ডের মতো বড় বড় দুর্ঘটনা ঘটছে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় কথা বলেন শেখ হাসিনা। এ সময় দুর্যোগের ঝুঁকি প্রশমন করে ক্ষয়ক্ষতি কমানো এবং মোকাবিলায় নির্দেশনা প্রচারের তাগিদ দেন সরকার প্রধান। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ের পাশাপাশি সভ্যতার বিকাশজনিত দুর্ঘটনা, দুর্বিপাক কতটা ভয়াবহ আর করুণ হতে পারে বনানী এবং চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে তা দেখেছে দেশের মানুষ। বারবার ঘটা এমন দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে মানুষের, প্রশ্নের মুখে জীবনের নিরাপত্তা।
এমন বাস্তবতায় বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এতে অংশ নেন সংশ্লিষ্ট ৪১টি সংস্থা ও বিভাগের নীতি নির্ধারকরা। সভার শুরুতেই দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় প্রধানমন্ত্রী দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, সচেতনতার ঘাটতি ছিল বলেই সম্প্রতি বড় বড় দুর্ঘটনায় প্রাণহানির শিকার হয়েছে মানুষ। পুরনো ঢাকায় যে ঘটনাগুলি ঘটলো, একটা ছিল এর আগে নিমতলী, আবার কিছুদিন আগে সেখানে নানা ধরনের কেমিক্যাল রাখার কারণে দুর্ঘটনা ঘটলো। বহুতল ভবনে আগুন লাগলো। সেখানে যে জিনিসটা লক্ষণীয় ছিল যে সেখানে যারা কর্মরত ছিলেন তাদের মাঝে কোনো সচেতনতা ছিল না। সেখানে যে ফায়ার এক্সিট আছে সেটা সম্পর্কে তারা জানে না। দুর্ঘটনাগুলি যাতে না ঘটে তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া দরকার সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে, পরিকল্পনা করতে হবে। আসন্ন বর্ষা মৌসুমে যাতে বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে রাখা যায় সে ব্যাপারে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, দুর্যোগের ঝুঁকি প্রশমনে মানুষকে সচেতন করে তোলার পরিকল্পনা জরুরি। সামনে কিন্তু আরেকটা সময় আসছে, বন্যার সময়। ক্ষতির পরিমাণটা কত কম হতে পারে সেটাই আমাদের ভেবে দেখতে হবে, সেভাবে ব্যবস্থা নিতে হবে। খুব ছোট আকারে কিছু দিক নির্দেশনা, এই নির্দেশনাগুলি ব্যাপকভাবে প্রচার করা দরকার। বহুতল ভবন নির্মাণে সংশ্লিষ্টদের আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান সরকার প্রধান। তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনা দক্ষতার সাথে সামাল দিয়েছে সরকার। 16 কোটি মানুষের যেখানে বসবাস, আমি জানি না কোনো পশ্চিমা দেশে যদি এরকম জনসংখ্যা হয় তারা সেটা সামাল দিতে পারবে কিনা আমার সন্দেহ আছে, পারবে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। বগুড়ায় মুক্তিযোদ্ধা হত্যা মামলায় 5 জনের মৃত্যুদণ্ডাদেশ। চাঁপাইনবাবগঞ্জে গণধর্ষণের পর হত্যা মামলায় 5 জনের ফাঁসির আদেশ। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে তমরুক খালে পিলার নির্মাণের পর এবার স্লুইস গেট নির্মাণ করছে মিয়ানমার। দুদেশের দুটি সীমান্ত বিওপি থাকা সত্ত্বেও চোরাচালান ও সন্ত্রাসী অনুপ্রবেশের দোহাই দিয়ে মূলত শূন্যরেখায় থাকা রোহিঙ্গাদের সরাতে এমন পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ রোহিঙ্গাদের। খালে পিলার ও স্লুইস গেট নির্মাণের কারণে শূন্যরেখার পাশাপাশি ঘুমধুম পুরো ইউনিয়নের ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে তলিয়ে যাবে বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধির। তবে বৃহস্পতিবার বিজিবি ও বিজেপির মধ্যে পতাকা বৈঠকে স্থাপনা নির্মাণের পরও দুদেশের পানির গতিপথ স্বাভাবিক রাখার সিদ্ধান্ত হলেও স্লুইস গেট পরিচালনার দায়িত্ব নিয়ে বিজেপির কাছে লিখিত চেয়েছে বিজিবি। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের তমরুক খাল দিয়ে দুই দেশের পানি প্রবাহিত হয়, কিন্তু হঠাৎ করে চোরাচালান ও সন্ত্রাসী অনুপ্রবেশের দোহাই দিয়ে এই খালের ওপর পিলার নির্মাণ শুরু করে মিয়ানমার, যা দুই দেশের পানি প্রবাহকে বাধাগ্রস্ত করবে। এ ব্যাপারে বারবার মিয়ানমারকে প্রতিবাদ লিপি দেয়া হলেও কোনো সাড়া দেয়নি। 150 ফিট ভিতরে মিয়ানমারের ভিতর দিয়ে তারা একটু বাঁধ নির্মাণ করতেছে, কাটা দিচ্ছে। একটু পানি যদি একটা বড় লক্ষ্য, এখানে অনেক পানি উঠবে। তমরুক থেকে শুরু করে শেষ মাটি পর্যন্ত 100-এর উপর খাল আছে। কোনো খালতে এরকম নেট দাও না তুমি, যদি তোমার ওখানে সন্ত্রাসী ঢুকতে পারে অথবা কোনো একটা যদি তোমার যদি বই থাকে তাহলে ওই খালগুলো কেন তুমি দাও নাই? আমরা এখান থেকে সারাইবার জন্য ওরা কি খাল ব্লক করেছে। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, খালে পিলার ও স্লুইস গেট নির্মাণের ফলে শূন্যরেখার পাশাপাশি ঘুমধুম পুরো ইউনিয়নের ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে তলিয়ে যাবে। আগে পানি উঠলে মনে করেন 8-10 ঘন্টার মধ্যে চলে যেত, এখন পানি উঠলে হয়তো 8-10 দিন থাকি যাবে, পুরো এলাকায় প্লাবিত হয়ে যাবে। বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে ঘুমধুম 0 পয়েন্টে বাংলাদেশের অভ্যন্তরে পতাকা বৈঠকে বসে বিজিবি ও মিয়ানমারের বিজিপি। 2 ঘন্টার বৈঠক শেষে স্থাপনা নির্মাণের পরও দুই দেশের পানির গতিপথ স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে স্লুইস গেট পরিচালনার দায়িত্ব নিয়ে বিজিবির কাছে লিখিত চেয়েছে বিজিবি। তারা স্লুইস গেটের মতো করেছে যে যখন পানির ফ্লো বেড়ে যাবে তখন বেড়াটা তারা উপর দিকে তুলে দিতে পারবে, খুলে দিতে পারবে। কনস্ট্রাকশনটা কমপ্লিট হওয়ার পর তারা সম্পূর্ণ কনস্ট্রাকশনের এক্সপ্লেনেশনটা, ব্যাখ্যাটা এবং কারা এটা রেসপন্সিবল থাকবে এটা খোলার জন্য এবং কিভাবে তারা এটা অপারেট করবে সে ব্যাপারে তারা বিস্তারিত আমাদেরকে জানাবে। 2017 সালের 25 আগস্টের পর থেকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের তমরুক 0 পয়েন্টে অবস্থান করছে 4,500 রোহিঙ্গা, আর ঘুমধুমে বসবাস করছে স্থানীয় 10,000-এর অধিক মানুষ। সময় সংবাদ, কক্সবাজার। রোহিঙ্গা প্রত্যাবাসনে রাখাইনে কোনো পরিবেশ সৃষ্টি হয়নি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন বলেছেন, আগামী 3রা মে নাইপিদোতে এ বিষয়ে দুদেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের পরবর্তী সভা হবে।
প্রধানমন্ত্রীর আসন্ন ব্রুনাই সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, এ সফরে রোহিঙ্গা বিষয়ে ব্রুনাই সহ আসিয়ানের দেশগুলোর সমর্থন চাওয়া হবে। কিছুদিন আগে আশ্বাস দিয়েছেন যে তারা যাদের শনাক্ত করেছেন তাদের দেশের লোক তাদের নেওয়া শুরু করবেন, কিন্তু আনফরচুনেটলি এখনো শুরু হয়নি এবং শুরু করার পরিবেশও সেই রকম তৈরি হয়নি। যেহেতু ব্রুনাই একটা আসিয়ান সদস্যভুক্ত দেশ, আমরা আসিয়ানের কাছে একটা প্রস্তাবও দিয়েছি যে ওখানে একটা সেফ জোন যে কোনো নামেই করো, তোমরা মনিটর করো। ব্রুনাই অত্যন্ত ধনী দেশ, আমরা আশা করছি প্রায় 60টি এমইউ আমরা সই করব, 6টা পুরোপুরি ঠিক হয়ে গেছে। নাশকতা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 8 নেতার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চে এর শুনানি হয়। এর ফলে বিএনপি নেতাদের জামিন বহাল থাকবে কিনা তা জানা যাবে আপিল বিভাগের লিখিত আদেশ প্রকাশের পর। একই সঙ্গে পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত আগাম জামিন দেওয়ার সুযোগ আছে কিনা সে বিষয়টিও সুরাহা হবে। গত বছরের 30শে সেপ্টেম্বর রাজধানীর হাতিরঝিল থানায় বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলাটি করে পুলিশ, যাকে গায়েবী মামলা হিসেবে দাবি করে আসছে দলটি। এরপর গত বছরের 3রা অক্টোবর পুলিশ রিপোর্ট দাখিলের আগ পর্যন্ত বিএনপি নেতাদের আগাম জামিন দেন হাইকোর্ট। এই জামিনের বিরুদ্ধেই আপিল করে রাষ্ট্রপক্ষ। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিএনপিকে লড়াই করে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়ায় সদর উপজেলার নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি। এর আগে ধর্মপুর এলাকায় নিহত দলীয় নেতা মাহবুব আলম শাহিনের বাড়িতে যান তিনি। এ সময় নিহত স্ত্রী ও সন্তানকে সান্ত্বনা দেন মির্জা ফখরুল। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাহবুব আলম শাহিনের কবর জিয়ারত করেন তিনি। গত 14 এপ্রিল রাতে উপশহর এলাকায় দুর্বৃত্তের হাতে খুন হন বগুড়া সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহিন। বাংলাদেশে এখন কোন আইনের শাসন নেই, বাংলাদেশে এখন জীবনের কোনো মূল্য নেই। হত্যা, ধর্ষণ, পুড়িয়ে মারা সবকিছু চলছে অবলীলায়, কারণ কোথাও কোনো জবাবদিহিতা নাই, কাউকে কোথাও কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, কোনো বিচার নেই। জনগণকে আজকে রুখে দাঁড়াতে হবে সমস্ত হত্যাকাণ্ড, অন্যায়, সমস্ত অবিচারের বিরুদ্ধে এবং অত্যন্ত ঐক্যবদ্ধভাবে এই অন্যায় প্রতিবাদ করতে হবে। এদিকে মোটর মালিক গ্রুপের দ্বন্দ্বের জেরে বগুড়ায় বিএনপি নেতা শাহিনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া। বিষয়টি তখন তিনি নিশ্চিত করেন। এর আগে বুধবার ভোরে শহরের নিশিন্দারা এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল সহ রাসেলকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাবতলী উপজেলা থেকে পায়েল শেখ নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। কিলিং মিশনে যারা অংশগ্রহণ করেছিল তাদের এই অংশগ্রহণকারীদের মাঝে 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং কিলিং মিশনে ব্যবহৃত মোটরসাইকেল সেটাও উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের পরে তারা তাদের কিলিং মিশনের পুরো কাহিনী বিস্তারিত বর্ণনা করেছে এবং স্বীকার করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন উচ্চ আদালত। শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগের হাতে অপহরণের শিকারের জেরে এই নির্দেশ দেন আদালত। অপহরণের শিকার প্রধানমন্ত্রীর স্বর্ণপদকপ্রাপ্ত ছাত্র এমদাদুল হক জানান, চাঁদা না দেওয়ায় মৌখিক পরীক্ষা ঠেকাতে ছাত্রলীগের কয়েকজন সদস্য তাকে অপহরণ করে। তার অভিযোগ, আবারও মৌখিক পরীক্ষার আবেদন করলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনও নীরব। গত 27শে মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক নিয়োগে মৌখিক পরীক্ষা দিতে যায় একই বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী প্রধানমন্ত্রীর স্বর্ণপদকপ্রাপ্ত এমদাদুল হক। তার অভিযোগ, চাঁদা না দেওয়ায় পরীক্ষার কেন্দ্রে ঢোকার আগেই অপহরণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পরে মারধর করে শিবির কর্মী আখ্যা দিয়ে থানায় সোপর্দ করে তারা। এতে ওই দিন পরীক্ষা দিতে পারেননি তিনি। ছোট ভাইদের কিছু আর্থিক দাবি দেওয়া আছে, আমি বললাম কেমন দাবি দেওয়া, তো আমি ইন্টারভিউ বোর্ডটা শেষ করে আসি, ঠিক আছে তোমাদের নাস্তা করাই দেবো। ঢাকায় নিয়ে গেছে ওই আর্টস ফ্যাকাল্টির পাশে যে ল্যাকের পাশে যে রাস্তাটা, ওই জায়গা
ওরা হচ্ছে যে আমার ডিপার্টমেন্টের 6 জন আর বাহিরের হচ্ছে 1 জন। কোনো সংগঠনের সাথে এরা আসলে ছাত্রলীগ নামধারী, মূলত আমি মনে করি এরা ছাত্রলীগের ভিতরে অনুপ্রবেশকারী এবং দুষ্কৃতিকারী, চাঁদাবাজ। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর পরও কোনো পদক্ষেপ না নিয়ে নিয়োগ চূড়ান্ত করার তোড়জোড় করায় উচ্চ আদালতের দ্বারস্থ হন এমদাদুল। শুনানি শেষে বৃহস্পতিবার ওই বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত করেন আদালত। তাকে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ চেয়েছিলেন, সেই বিষয়ে তারা সিদ্ধান্ত প্রদান করবেন পরবর্তী 2 সপ্তাহ, এই আদেশ প্রাপ্তির পরবর্তী 2 সপ্তাহের মধ্যে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো দেখা যাচ্ছে স্কলারদেরকে ধারণ না করে তাদেরকে বরঞ্চ বিশ্ববিদ্যালয়ে কিভাবে না নেওয়া যায় সেই চেষ্টা করছেন, যেটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী এবং এই সরকারের যে প্রকল্প সেটার সাথে আসলে সাংঘর্ষিক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট পেলেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না, এবং তারা পূর্ণাঙ্গ তদন্ত করে যে সুপারিশ তারা করবে সেই সুপারিশটা আমরা বাস্তবায়ন করব। অপহরণ এবং মৌখিক পরীক্ষায় বাধা দেওয়ার বিষয়টি তদন্তে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একটি কমিটি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই কাজ করছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় মুক্তিযোদ্ধা হত্যা মামলায় 5 জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এদিকে চাঁপাইনবাবগঞ্জে গণধর্ষণের পর হত্যা মামলায় 5 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলার বিবরণে জানা যায়, 2006 সালের 17 জুন গাবতলী উপজেলার নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও মুক্তিযোদ্ধা ইয়াসিনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত স্ত্রী বাদী হয়ে 19 জনের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা করেন। বিচারিক প্রক্রিয়া শেষে ইসমাইল, মামুন, টুটুল, রহিম এবং সিরাজুলকে মৃত্যুদণ্ড দেন আদালত। বাকি 14 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন বিচারক। মামলা সূত্রে জানা যায়, 2015 সালের 14 জুন সদর উপজেলার মহারাজপুর থেকে আয়েশার লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তে ধর্ষণের পর হত্যার আলামত পাওয়ায় 15 আগস্ট পুলিশ বাদী হয়ে সদর থানায় 8 জনকে আসামি করে হত্যা মামলা করেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে 5 জনের মৃত্যুদণ্ড এবং দোষ প্রমাণ না হওয়ায় 3 জনকে বেকসুর খালাস দেন আদালত। এছাড়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ বিশেষ আদালত। মানিকগঞ্জে মা ও মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে এলাকার এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় পলাতক রয়েছে অভিযুক্ত মোহাম্মদ আলী। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। এছাড়া নোয়াখালী 4র্থ শ্রেণীর এক শিক্ষার্থী এবং নরসিংদীতে 10 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। নির্যাতিতা গৃহবধূ জানায়, 4 বছর আগে মানিকগঞ্জের ঘিওরের সমিল মালিক মোহাম্মদ আলী তার কাছ থেকে টাকা ধার নেয়। পরে টাকা ফেরত চাইলে মালয়েশিয়া প্রবাসীর ওই স্ত্রীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে তা মোবাইলে ধারণ করে সে। এরপর প্রায় ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তার উপর পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ ওঠে। গত সোমবার নির্যাতিতার 12 বছরের মেয়েকে পড়ানোর নামে ধর্ষণ করলে আর চুপ থাকতে পারেননি মা। মঙ্গলবার রাতে সদর থানায় একটি মামলা করেন তিনি। মামলার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত আলী। 3-4 জন লোক একদিন এক লোক নিয়ে ওইটা ভিডিও করে, ভিডিও করার পর ওইটা দিয়ে আমার আর ওয়াত করে, দুইটা অঙ্ক করে। তারপরে কয় কি যে আমি তোর যেমনি শিখাই দেবো তুই সেই সব কাজ করবি। একটা পর্যায়ে যখন তার মেয়ের প্রতি দৃষ্টি পড়ে তখনই সেই মা বাধা দেওয়ার পর্যায়ে এক পর্যায়ে 2 জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। স্থানীয় লোকজন যখন আসে তখন সে পালায় যায়। এর পরবর্তীতে মহিলা আসে, মামলা করে। সোমবার বিকেলে নোয়াখালীতে বাড়ির পাশে খেলার সময় 4র্থ শ্রেণীর এক ছাত্রীকে মুখ চেপে ঘরে নিয়ে পাশবিক নির্যাতন চালায় প্রতিবেশী আবুল বাশার। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে জিজ্ঞাসাবাদে বিষয়টি জানতে পারেন মা। বুধবার রাতে অভিযুক্ত আবুল বাশারের বিরুদ্ধে সেনবাগ থানায় একটি ধর্ষণ মামলা করেন ভুক্তভোগীর বাবা। প্রাথমিক পরীক্ষাগুলো, শারীরিক পরীক্ষা এবং প্যাথোলজিক্যাল পরীক্ষাগুলো নেওয়া হয়েছে। আমরা বাকি পরীক্ষাগুলো আজকে কমপ্লিট করে দ্রুততার সহিত রিপোর্ট দিয়ে দেব। এছাড়া নরসিংদী বেলাবই 10 বছরের এক শিশুকে কৌশলে বাড়ির পাশের একটি জমিতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় রাতে স্থানীয় থানায় মামলা করেন নির্যাতিতার নানি। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত মুজিবর। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। বাংলার সময় আরো থাকছে। কালবৈশাখী ঝড়ের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে চাঁদপুর থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়া লঞ্চগুলো। আতঙ্কিত যাত্রী ও চালকরা।
শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত নওগাঁর বরেন্দ্র এলাকার বাগান মালিকরা। বাগানে থোকা থোকা আম দেখে ইতোমধ্যে দরদাম হাঁকছেন ব্যাপারীরা। এবার এই এলাকায় বেশ আগেভাগে আসে আমের মুকুল। কয়েক দফায় বৃষ্টি আমের জন্য ছিল সহায়ক, তাই ভালো ফলনের স্বপ্ন দেখছেন বাগান মালিকরা। নওগাঁ প্রতিনিধি এমআর রকির রিপোর্ট। নওগাঁর বরেন্দ্র এলাকার সাপাহার পোরশা নিয়ামতপুরের আমবাগানগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। এবার এখানকার আমবাগানগুলোতে বেশ আগেভাগেই মুকুল আসে। কয়েক দফা বৃষ্টিপাত আমের জন্য বেশ সহায়ক হওয়ায় থোকা থোকা বাড়ন্ত আমগুলো শোভা ছড়াতে শুরু করেছে। এসব আমে ছত্রাক ও ঝরে পড়া রোধে বিভিন্ন বালাইনাশক প্রয়োগ করছেন বাগান মালিকরা। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা এসে এসব বাগানে দরদাম হাঁকছেন। আর বাগান মালিকরা বলছেন গেল বছরের চেয়ে এবার বেশি আম হবে এমন ধারণা রেখে চলছে বাগান কেনাবেচা। পোকা পাকড় যেন না আসে তার জন্য চিকন আমরা বাগান পরিষ্কার রাখছি। আমার আশিনা আছে, খিরসা আছে, ফজলি আছে, গুঠি আছে। 22 বিঘার বাগানে আমি 10 থেকে 15 লক্ষ টাকা আমি আশা করছি এই বছরে। সুন্দর পুষ্টিযুক্ত আম যদি আমরা খেলাতে পারি, এবার অন্যান্য বছরের তুলনায় এবার আমরা আমের দাম বেশি পাবো, ন্যায্য মূল্য পাবো। শেষ মুহূর্তে কোনো দুর্যোগ না হলে গতবারের চেয়ে দ্বিগুণ আম পাওয়ার আশা বাগান মালিকদের। দাগ লাগবে না, ছিদ্রকারী পোকা আসবে না, ওই কারেন্ট পোকাও তো ধরবে না। এবার দ্বিগুণ আম হয়েছে। আমরা আশা করছি যে এবার 6 থেকে 7 লক্ষ টাকা আশা করছি। এই অবস্থায় আমের ভালো ফলন নিশ্চিত করতে বাগান মালিকদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এখন পর্যন্ত আবহাওয়া ভালো থাকায় আশা করা যাচ্ছে বাম্পার ফলন হবে। উপজেলা কৃষি অফিস সহ উপজেলা প্রশাসন নিরাপদ আম এবং ক্ষতিকর রাসায়নিক ছাড়া কিভাবে নিরাপদ আম সারা দেশব্যাপী পৌঁছে দেওয়া যায় সেই ব্যাপারে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। জেলায় 15,500 হেক্টর জমির বাগান থেকে 2.5 লাখ মেট্রিক টন আমের ফলন আশা করছে কৃষি বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বাগেরহাটের রামপাল উপজেলায় চলছে খাল ও নদী খনন। পানি উন্নয়ন বোর্ড ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এই কাজ করছে। খালগুলোর সাথে সংযোগ রয়েছে মংলা ঘুষিয়াখালী চ্যানেলের। অভিযোগ উঠেছে রামপালের দাউদখালী নদী খনন নিয়ে। স্থানীয়দের অভিযোগ, ব্যক্তি মালিকানাধীন জমির ওপর দিয়ে রামপাল দাউদখালী নদী খননের জোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। সরজমিনে দেখা যায় কোনো জমি অধিগ্রহণ বা জমির মালিকদের কোনো রকম ক্ষতিপূরণ না দিয়ে রামপালের দাউদখালী নদীর পশ্চিম পাড়ে লাল পতাকা দিয়ে খননের জন্য ব্যক্তি মালিকানাধীন জমি চিহ্নিত করা হয়েছে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, লাল পতাকা দিয়ে জমি চিহ্নিত করার পূর্বে পানি উন্নয়ন বোর্ড কোনো নোটিশ দেয়নি জমির মালিকদের। নিয়ম অনুযায়ী ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ ও জমির মূল্য পরিশোধ করার পর ওই জমিতে উন্নয়নমূলক কাজ করার। তাছাড়া সিএস, এসএ ও আরএস ম্যাপ অনুযায়ী দাউদখালী নদীর গতিপথ পূর্ব পাড় থেকে ছিল, কিন্তু এক্ষেত্রে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছে না পানি উন্নয়ন বোর্ড। ফলে জমি হারানোর শঙ্কায় স্থানীয় এলাকাবাসী। এই যে জায়গাটাই বাড়িগত চলে যাচ্ছে, আরো যদি শোধ যদি এমনি আসে আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের ডর এখন জমি নেই, ওইটুক জমি আছে, তারপরে ওইটুক যদি কাটে তাহলে আমরা কোথায় যাবো? নিয়ে যাক জায়গা, কিন্তু আমাদের ক্ষতিপূরণটা দেওয়া হোক। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার দাবি, জনপ্রতিনিধিদের নির্দেশে নদীর বর্তমান অবস্থান ঠিক রেখে খনন কাজ করা হচ্ছে। এক্সিস্টিং নদী যেদিক বরাবর আছে ওদিক বরাবর খনন করতে হবে। সিএস লাইন বরাবর খনন করলে দেখা যাবে কি ওখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি। এই জন্য আমরা এক্সিস্টিং লাইন যেটা আছে সেই বরাবর এখন খনন করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। অন্যদিকে জেলা প্রশাসক বলছেন, মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিক বিবেচনা করে সরেজমিনে পরিদর্শন করে খনন কাজ করা হবে। মেপে টেপে দেখতে হবে যে আদৌ তার জায়গাটি সেখানে পড়েছে কিনা, তার সম্পত্তিটি কি ব্যক্তি মালিকানাধীন কিনা, রেকর্ডীয় সম্পত্তি কোন খতিয়ানে পড়েছে, এগুলো দেখে তারপরে আমরা অবশ্যই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। রামপালের দাউদখালী নদীর দৈর্ঘ্য 17 কিলোমিটার। এর খনন কাজ করছে মাছ কর্পোরেশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা ছাড়াই অস্ত্র নিয়ে প্রবেশ করায় বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শামীমকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিকেলে অভ্যন্তরীণ টার্মিনালের প্রবেশ গেটের স্ক্যানারে আগ্নেয়াস্ত্রের অস্তিত্ব শনাক্ত হয়। তার কাছে একটি পিস্তল ও 10 রাউন্ড গুলি পাওয়া যায়। নিয়ম অনুযায়ী সঙ্গে আগ্নেয়াস্ত্র থাকলে কর্তৃপক্ষকে অবহিত করতে হয়। বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে এই নির্দেশনা থাকলেও সাবেক উপজেলা চেয়ারম্যান অস্ত্র নিয়ে বিমানবন্দরে প্রবেশ করায় তাকে আটক করা হয়েছে বলে জানান এফসেক পরিচালক নূরে আলম সিদ্দিকী। দিনাজপুরে বাসের ধাক্কায় একই পরিবারের 3 জন সহ সারা দেশে আলাদা সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও 8 জন। সকালে দিনাজপুর সদর উপজেলার কাউগা থেকে 7 জন যাত্রী নিয়ে একটি ইজি বাইক শহরের দিকে যাচ্ছিল।
পথে টুনিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ইজি বাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু আইভি, তার বাবা ও চাচার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে আহত 4 জনকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। পঞ্চগড়ের বোদা পৌর এলাকার বাইপাস মোড়ে ওভারটেকিংয়ের সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় বিআরটিসির যাত্রীবাহী বাস। এতে গুরুতর আহত হন বেসরকারি কাজী ফিডস মিলের ইঞ্জিনিয়ার আবু সাইদ। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী সহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও 2 জন নিহত হয়েছেন। পূর্বশত্রুতার জের ধরে চট্টগ্রামে বখাটের ছুরিকাঘাতে শাহাদাত নামে এক প্রাইভেট কার চালক নিহত হয়েছেন। দুপুরে বাজিদ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানান, হামজারবাগ এলাকার বাসিন্দা শাহাদাতের সাথে একই এলাকার বখাটের ফরহাদের বিরোধ চলছিল। এর জেরে আজ দুপুরে দুজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহাদাতকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় ফরহাদ। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে শাহাদাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ছেলেটার নাম হচ্ছে ফরহাদ। ছেলেটা পড়ালেখার দিক দিয়ে আছে কিনা সেটা শিওর বলতে পারবো না, কিন্তু এমনি এখন বখাটে বন্ধু বান্ধব এসব নিয়ে আড্ডা মারে। আমরা চাই যে ন্যায্য বিচার যেটা সেটাই হোক, কারণ ও এলাকার মধ্যে শুধু আমার ভাই না, এখানে আমার ভাইয়ের মতো আরও অনেক ছেলে আছে যাতে ওদের এরকম এই বয়সের লাইফটা না যায়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে একজন লোকের মৃত্যু হয়েছে। নাম হচ্ছে শাহাদাত, বয়স অনুমানিক 19। তো বিষয়টা তদন্তাধীন রয়েছে। আমরা শীঘ্রই আসামিকে গ্রেপ্তার করতে পারবো। অলরেডি আসামিকে ডিটেকশন করা হয়ে গেছে। কিশোরগঞ্জের বাজিতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 কৃষকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সকালে বেলভিটা গ্রামে বোরো জমিতে সেচ দেওয়ার সময় বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তার উপর পড়ে। এ সময় কৃষক মিঠু মিয়া সহ 3 জন বিদ্যুতের তার সরাতে গেলে সরবরাহ স্বাভাবিক হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মিঠুর মৃত্যু হয়। আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সুমন নামে আরও 1 জনের মৃত্যু হয়। মাদারীপুরে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ভোরে সদর উপজেলার দক্ষিণ থানতলী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, 30 বছর আগে সদর উপজেলার বড়কান্দি এলাকার হারুন ও রশিদের সঙ্গে শিবচর উপজেলার সেলিনার বিয়ে হয়। 2 বছর আগে হারুনের পরকীয়ার বিষয়টি জানার পর থেকেই কলহ শুরু হয়। এর জের ধরে ভোরে সেলিনাকে শ্বাসরোধ করে হারুন হত্যা করে বলে অভিযোগ স্বজনদের। পরে সদর হাসপাতালে লাশ রেখেই পালিয়ে যায় সে। এই ঘটনায় অভিযুক্ত হারুনকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। নদীবন্দর চাঁদপুর, রাজধানী ও নারায়ণগঞ্জ সহ দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে নৌপথে লঞ্চই হচ্ছে এই জনপদের যাত্রীদের যাতায়াতের প্রধান বাহন। তবে এই সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ছোট বড় লঞ্চগুলো। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শত শত যাত্রীর জন্য চাঁদপুরে নেই নির্ধারিত টার্মিনাল। এসব বিষয় স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফারুক আহমদের তথ্য এবং নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট। নির্ধারিত সময় গন্তব্যে পৌঁছে যাওয়া এবং আরামদায়ক ভ্রমণের জন্য প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করে থাকেন নদীপথে। তবে মৌসুমের এই সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে লঞ্চগুলো, কখনো মাঝ নদীতে আবার কখনো নির্ধারিত গন্তব্যে। এতে সবচেয়ে দুর্ভোগের শিকার হন যাত্রীরা, কারণ প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় ঝড় বৃষ্টি শুরু হলে অনেকটা অসহায় তারা। জাহাজ ছাড়ার পরে হঠাৎ কালবৈশাখী উঠা পড়ে, আমরা চেষ্টা করি যাত্রীদের নিজ অবস্থানে পৌঁছানোর জন্য। ঝড়ের দিন তো নিশ্চয়ই ভয় লাগে, আর এখানে তো ব্যবস্থাপনা বলতে কিছু নাই। বৃষ্টি টিষ্টি নামলে ঠিক মতো যে এখানে একটু আশ্রয় নেওয়া, সেই জিনিসটা পর্যন্ত এখানে নেই। তবে এখানে একটি আধুনিক মানের নৌ টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তার কাজ সহসাই শুরু হচ্ছে না। এমন অবস্থায় লঞ্চ টার্মিনালের যাত্রীদের দুর্ভোগের বিষয়টি স্বীকার করেছেন বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা। ইতিমধ্যে বিআইডব্লিউটি এইসব বিষয় মাথায় রেখে এই আধুনিক নদীবন্দরের কাজ শুরু করতে যাচ্ছে। আগামী নভেম্বরের মধ্যে নদীবন্দরের কাজ শুরু হবে। অন্যদিকে পরিস্থিতি
আলোকে প্রশাসনের পক্ষ থেকে যাত্রী সেবা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম কাজ করছে। তারা বিআইডব্লিউটিএ-কে সবসময় সহযোগিতা প্রদান করছে যেন যাত্রীদের কোনোভাবেই দুর্ভোগ না হয়। চাঁদপুর ঢাকা, চাঁদপুর নারায়ণগঞ্জ সহ 10টি নৌ রুটে ছোট বড় মিলে 35টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। আর মৌসুমের এই সময় এসব লঞ্চে প্রতিদিন প্রায় 30 থেকে 35,000 যাত্রী যাতায়াত করে থাকেন। সময় সংবাদ, চাঁদপুর। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকাল থেকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। কার্যক্রম চলে বিকেল 5টা পর্যন্ত। পছন্দ মতো প্রতীক পাওয়ার পর উল্লাস প্রকাশ করেন অনেকেই। সিটি নির্বাচনে 33টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে 243 জন এবং 11টি সংরক্ষিত ওয়ার্ডে 70 জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী 5 মে অনুষ্ঠিত হবে নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচন। উপাচার্যের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। সকালে ক্যাম্পাসে মানববন্ধন করেন তারা। এ সময় উপাচার্য দ্রুত পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের আমন্ত্রণ না জানানোয় শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তাদের কটূক্তি করেন উপাচার্য। এরপর থেকেই উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। 23 দিনের মাথায় তাদের আন্দোলনে যোগ দেন শিক্ষক ও কর্মচারীরা। শিক্ষক, ছাত্র সবাই মিলে বরিশাল বিশ্ববিদ্যালয় স্বৈরাচার ভিসির পদত্যাগ চাই এবং সেই দাবিতে নতুন একটা মাত্রা যুক্ত হয়েছে। আমরা আশা করি দ্রুতই আমাদের যে যৌক্তিক দাবি সেই দাবির সমাধান হবে। এই ভিসির পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এবং চলবে। এই ব্যর্থ ভিসিকে আমরা চাই না, সে ব্যর্থতার পরিচয় দিয়েছে তার কর্মকাণ্ডের মাধ্যমে, সেজন্য তার পদত্যাগ চাই। আমরাও মনে করেছি এই অনিয়ম স্বেচ্ছাচারীদের বিরুদ্ধে প্রতিকার করা আমাদের একটা নৈতিক দায়িত্ব। তাই আমরা আজকে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী একই প্ল্যাটফর্মে এসে ভাইস চ্যান্সেলরের পদত্যাগ দাবি করছি। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সকালে ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচনের আশ্বাস দিয়ে আসছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তবে তফসিল ঘোষণার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই অবস্থায় বাধ্য হয়ে দাবি আদায়ের লক্ষ্যে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক বলে জানিয়েছেন উপাচার্য। অনেক দিন ধরে হলো যে আমাদেরকে বলা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন হবে, কিন্তু সেখানে আমরা কোনো কার্যকর পদক্ষেপ দেখতেছি না। নির্বাচন দিতে যাচ্ছে কিন্তু আসলে তাদের বারবার যে তাদের এই আশ্বাসটা, এটা আসলে প্রহসনের মতো পরিণত হয়েছে। আমরা যতদিন না পর্যন্ত যথাযথ এবং বাস্তবায়নযোগ্য কোনো পদক্ষেপ আমাদের প্রশাসনের কাছ থেকে পাচ্ছি না, ততদিন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা ক্লাস এবং অন্যান্য যে কার্যক্রম, একাডেমিক যে কার্যক্রমগুলো আছে তারা বর্জন করে এখানে তাদের দাবি দাওয়াগুলো জানিয়ে যাবে। খুব দ্রুত আমাদের ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, সেটা অফিসিয়ালি একটা নোটিশের মাধ্যমে ঘোষণা করে দিতে হবে। এটা আমাদের দাবি সবার। একটা শক্তিশালী কমিটি গঠন করেছি এবং তারা যত তাড়াতাড়ি যত সম্ভব আমাদের নীতিমালাটা জমা দেওয়ার জন্য তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে। আশা করতেছি একটা নীতিমালা পেলে পরে আমি সুন্দরভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশে একটা ইলেকশন আয়োজন করতে সক্ষম হব। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নুসরাতকে পুড়িয়ে মারার আগেই তাকে মানসিকভাবে হত্যা করে অধ্যক্ষ সিরাজ। দাবি পরিবারের। ব্যবস্থাপনা কমিটির সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত দল। সচেতনতার অভাবেই বারবার ঘটছে বড় দুর্ঘটনা। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় প্রধানমন্ত্রী বললেন, ক্ষয়ক্ষতি কমাতে বাড়াতে হবে প্রচারণা। মিয়ানমার সীমান্তে তমরুখালে পিলার ও সুইচ গেট নির্মাণ হলে তলিয়ে যাবে ঘুমধুম। দাবি স্থানীয়দের। বিজিবি বৈঠকে পানির গতিপথ স্বাভাবিক রাখার সিদ্ধান্ত। চাঁদা না দেয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে অপহরণের শিকার মেধাবী এমদাদুল। কর্তৃপক্ষ আমলে না নেয়ায় উচ্চ আদালতে নিয়োগ কার্যক্রম স্থগিত। এবং শেষ মুহূর্তে আমের পরিচর্যায় ব্যস্ত নওগাঁর বরেন্দ্র এলাকার বাগান মালিকরা। গতবারের চেয়ে দ্বিগুণ ফলনের আশা, দরদাম শুরু করেছেন ব্যবসায়ীরা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।